ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। খেয়ে গলার শার্টে দুটো বোতাম। ভয়ঙ্কর লজ্জায় সেটি আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সে রাতেই পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়িতে ফিরতাম। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর। আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। মাইকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মিটি মিটি হেসে ছোট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? কোটি কোটি অক্ষরে ভাসমান লেখা, বিয়াদব বউ। বলদের বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে পিরিতির প্রশ্ন করলি। আপনি কি আবার বিয়ে করেছেন? হৃদ অল্প হাসলো। তার বউ সে চিনবে না? তা আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়ের কল কেটে দিতেই উচ্চ স্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণ কি মিস? শুরু করছি হৃদ মায়ের প্রেম কথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ২০। ঢাকা রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের কালোই মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে ওই নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি হয় গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময়ে মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমন এক সন্ধ্যায় হৃদের জন্য এক চমৎকার মুহূর্তের সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভিতরকার মনটাকে উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতন আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেললো। গলার টাই খুলে কোটের উপর রেখে গলার শার্টে দুটো বোতাম খুলে দিল। গরমে শার্টের হাতের কবজি বোতামগুলো ছাড়িয়ে কুইন পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যে হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিক নেই আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতেই গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তে খানিকটা চমকে উঠল। কৌতূহল দমালো, তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল। এত ছোট কলের রিংটোনে হৃদ আসিফ দুজনই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল ছিল না, বরং অর্ধ মিসড কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোন নিয়ে সেভাবেই কোটের উপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন, ভীষণ ক্লান্ত সে। তাছাড়া মিস কলের কল ব্যাক করার মতন সময় নেই, আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের আধা দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত এখন, পরে চেক করে নেব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিসড কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তার উপর আবার মিসড কল। অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বার থেকে তার ফোনে কল আসার প্রশ্ন ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়।
তাও রাত 10টার পর, এই অসময়ের ভর সন্ধ্যায়। হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয়, সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন? হৃদ ভাবলো সে ফোনটা উল্টে দেখবে কিনা মিস কল দাতাকে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতে খানিকটা চমকালো। সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদকে তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড। কোটি কোটি অক্ষরে ভাসমান লেখা বিয়াদব বউ যার অর্থ কলটা তাকে তার বিয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর রিয়া কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে, সে এখনো পর্যন্ত তার বেয়াদব বইয়ের অপছন্দের লিস্টে শত্রু, তাদের লুকোচুরির সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোনে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কী কারণে ফোন দিয়েছে এই মহিলা, নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হম্বিতম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজল মায়ার কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশের মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশের মায়াকে চিনতে পেয়েও সে অপরিচিত সাজল, কারণ মায়া এখনও হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেধে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোনালাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ার পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল, যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করল। হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আমাকে? হ্যালো। তখনই শোনা গেল মায়া অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি কি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুটু করে কল কেটে দিল তখনই। কৌতূহলী হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কি না। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কী ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজ বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে, হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনে ব্যস্ততায় একদমই চট্টগ্রাম যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রামে ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই, কাল তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ো মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদের বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে পিড়িতে প্রশ্ন করলি। আপনি কি আবার বিয়ে করেছেন? এই তুই ওই বেটার আবার বিয়ে দেই কী করবি? সংসার পাতবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে
মায়া জুয়ের দীর্ঘ সময়ে শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতার পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো দু একবার মিস কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ের শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ার মাথায় থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল ক্ষণিকের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ার মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে সেই প্রশ্নটা চট করে করে ফেলল। আর করবে নাই বা কেন? মায়ার স্বামী হয় লোকটা, মায়ার জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কি না। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ার সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কি না, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত এত সব প্রশ্নের উত্তর জানার অবশ্যই মায়ার জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টা মাস এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তা শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ার স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও জানে না মায়ার স্বামীর নাম পরিচয় সম্পর্কে। মায়ার অতি অনুরোধের জন্য সুমন শেষে অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ার স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামী নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ার স্বামীর নামটা লুকাতে চাইছে? কে এমন থাকতে পারে মায়ার স্বামীর নামক লোকটা নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ার স্বামী, তাহলেও মায়ার কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ার সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়ে হয়েছিল সেই দিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণ করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটার পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন, বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরও সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যায় 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়া নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জয় শুরু থেকেই মায়ার পাশে ছিল, সুমন থেকে নাম্বার নিয়ে হৃদকে কল করা পর্যন্ত। জয়ই মায়ার পাশে ছিল, মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচিতি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেসের জন্য মায়া জুয়ে শিখিয়ে পড়িয়ে দেওয়া সব কিছু গুলিয়ে ফেলল।
যার দরুন হম্বিতম্বি হয়ে শুধু জানতে চাইল মায়ার অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই। তবে মায়ার খুব করে জানতে ইচ্ছে করছে আদৌ মায়ার স্বামীর তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন তো মায়া ধ্যান ভাঙল ফের জুঁইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুঁই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব, লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি তুই, সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ার কথায় চেতে উঠল জুঁই। অশুভ মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ তার নিখোঁজ স্বামীর নাম্বার কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে গেলি কেন? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হোস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটা করতি। সে তোদের 2 বছর আগে হওয়া বিয়ে, হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছে কি না? তা না করে তুই এখন বলদ মার্কার প্রশ্ন করতে গেলি কেন? জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। তার প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেসে মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে। কিন্তু জুয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ার নিখুঁত স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে নিল মায়া। অপরাধীর ন্যায় ঋণঋণে গলায় বলল, অত কিছু মাথায় আসেনি, কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশা করে ফেলেছি লোকটাকে। মায়ার কথাই মনে ধরল না জুয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুই বেশ লক্ষ্য করছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুই এখনও মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুয়ের কথায় সে এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুই। আর সেখানেই জুয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ার নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হতে হবে। বারান্ত রাগে জুই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনি কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়ার ঠোঁট উল্টালো। জুয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজল। তখন জুয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতেই তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকিয়ে ফোনটা হাতে তুলতেই দেখল মায়ার তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ো মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম। মায়ার তাড়াহুড়ো সালামের উত্তর হৃদ খুবই রয়ে শুয়ে গম্ভীর গলায় দিল, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? দূর দূর বুক চেপে বসল মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ের ভালো লাগা আকাশচুম্বক হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশে মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনো রকমে আওয়াজ বের করলো গলা দিয়ে, ঋণঋণে বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নই। তারপরও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম। হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবে কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে একবারই পরিচয়টা না দিয়ে মায়ার পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দেয়, তাহলে এর বাহিরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো?
আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকেই শুনতে হবে এমনটা তো নয় মিস। ব্যস্ত আমি, রাগ। হৃদের কথা শেষ করার আগেই মায়ার জিদ্দি সুর শোনা গেল। তখনই বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচিত হতে চাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া। আমি রিক্তা ইসলাম মায়া, আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসল। তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিত নেই বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তখনই। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কিনা কি করছে বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে? নরসিংদীতে হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করতে যেয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে পড়ল, আপনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল একবার, সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম, সাহায্য করতে চেয়েছিলাম আপনার। কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল আমাদের জীবনের, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে। আজ আমার আপনাকে আবার খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেদিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ার গোছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তখনই। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দ হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিচ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে যাওয়ার পাত্র নয়। ভারী হতাশার গলায় বলল হৃদ, আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সে রাতেই পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুটু করে কলটা কেটে গেল তখনই। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাতের মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারলো সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতে পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়ের কল কেটে দিতেই উচ্চ স্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। এই যে আপনাদের হৃদ খান প্রথমবার কিন্তু হাসলো। আচ্ছা দুঃখিত, আবার শুরু করছি। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরও দৃঢ় হলো। বউ তার লজ্জা পেয়েছে বলে হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবারও কল মিলাতে বেখেয়ালি চোখে পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি তাই।
হঠাৎ হৃদের চোখে দুজনেই ধরা পড়ে যাওয়ার মতো থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদ প্রসারিত হাসিটাও ঘনে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল, সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ার নাম্বারে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করলো না। হৃদ মিটি মিটি হেসে ছোট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপর হাত বেঁধে চোখ বন্ধ করতেই হৃদের ঠোঁটের মিটিমিটি হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরে গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে, আর বাতাসের ধরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা ভয় অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে, জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মিলালো। হৃদ তখনও গাড়িতে, কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকেছে সবে। সেই সময়ে হৃদ ফোন বেজে উঠতেই আসিফ সামনে মিররে দিয়ে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ার কল কেটে নিজে কল মিলাবে তার আগেই মায়া অধৈর্যের নেই আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ার অস্থিরতা বুঝে হৃদ হাসলো, বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। শেষ হলো হৃদ মায়ার প্রেমগাথা উপন্যাসটির 20তম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হই ভিডিও বানাতে। সকল ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লেলিস্টে আমাদের সকল ভিডিও পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।